নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি নাম জন্মান্তর। লেখিকা সুমনা দাস। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প জন্মান্তর। উদয়নবাবু বালিগঞ্জে থাকেন একটা ফ্ল্যাটে। সাথে থাকেন তার স্ত্রী রিতমা, মা নীলঞ্জনা দেবী আর তার ছোট্ট মেয়ে ঝুমুর। ঝুমুর বর্তমানে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। পড়াশোনায় সে ভীষণ ভালো। বাড়ি সকলদের সে নয়নের মণি। তখন দুপুর 2টো বাজে। খাওয়া দাওয়া সেরে সবে একটু বিছানায় শুয়েছেন রিতমা। এই সময় তার কাছে ফোনটা এলো। ঝুমুরের স্কুল থেকে ফোন এসেছে। ঝুমুর নাকি কিসব অদ্ভুত ব্যবহার করছে। তাড়াতাড়ি সম্ভব স্কুলে পৌঁছতে বলা হলো। ফোন রাখার পর রিতমার কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। ঝুমুর অদ্ভুত ব্যবহার করছে মানেটা কি? ঝুমুর দুষ্টু প্রকৃতির, তবে কি কারোর সাথে মারামারি করেছে? সে জন্যই কি স্কুল থেকে নালিশ করবে বলে ওনাকে ডাকা হয়েছে? এসব নানান কথা ভাবতে ভাবতে তিনি তৈরি হয়ে স্কুলের জন্য রওনা দিলেন। স্কুলে গিয়ে দেখলেন ঝুমুরকে বসিয়ে রাখা হয়েছে হেডমিস্ট্রেসের উপরে। তিনি দেখলেন সে শান্তভাবেই বসে রয়েছে। কোনো রকম অস্বাভাবিকতা নেই তার মধ্যে। তিনি ব্যাপারটা কিছু বুঝতে পারলেন না। এ সময় একজন শিক্ষিকা তাকে ডেকে বাইরে নিয়ে গেলেন। তিনি জানালেন যে স্কুলের অ্যানুয়াল ফাংশনের জন্য প্রস্তুতি চলছে। ঝুমুরকে একটি নাটক করার জন্য নির্বাচিত করা হয়েছিল। তো গল্প অনুযায়ী ঝুমুরকে সমাজ বিরোধীদের দল ধরে নিয়ে যেতে চাইবে এবং সে নিজের বুদ্ধিমত্তায় নিজেকে এবং সারা বাড়িকে রক্ষা করবে। অভিনয়ের প্রথম দিকে ঝুমুর বেশ ভালোই ছিল, কিন্তু যেই মুহূর্তে ডাকাত দলের একজন তার হাত ধরে টান দেয় তখন থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। যে মেয়েটিকে গল্প অনুযায়ী ওর মা নির্বাচিত করা হয়েছে তাকে জড়িয়ে ধরেও বলতে থাকে যে সে কোথাও যাবে না, তাকে যেন নিয়ে না যাওয়া হয়। বলা বাহুল্য, এটা গল্পের মধ্যে ছিল না। একটা সময় পরেও কেমন যেন হিংস্র হয়ে ওঠে। যে ডাকাত সর্দার সেজেছিল তার দিকে রীতিমতো তেড়ে যায়, তাকে রীতিমতো আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করেছে। শিক্ষিকারা কোনো মতে দুজনকে আলাদা করেছে। কথা শুনে রিতমা প্রচণ্ড অবাক হলেন। ঝুমুর দুষ্টু প্রকৃতির হতে পারে, কিন্তু সে আক্রমণাত্মক মোটেই নয়। একটু আগে মেয়েকে তো তিনি নিজের চোখে দেখেছেন। সে তো শান্তভাবেই বসে রয়েছে, তার মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই। শিক্ষিকা এবার জিজ্ঞেস করলেন ওর কোনো সমস্যা আছে কিনা। তিনি মাথা নাড়লেন। কিছুক্ষণ বাদে তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এলেন। বিকেলবেলা ঝুমুর পার্কে বাচ্চাদের সঙ্গে খেলা করল। দূর থেকে রিতমা লক্ষ্য করলেন যে সে সম্পূর্ণ স্বাভাবিক আছে। তাহলে স্কুল থেকে ওর ব্যাপারে এমন কেন বলল? ব্যাপারটা তাকে যাচাই করতেই হবে। সন্ধ্যাবেলা ফিরে এসে মেয়েকে খেতে দিয়ে তিনি গল্পের ছলে প্রশ্ন করতে লাগলেন। কয়েকটা মামুলি প্রশ্নের পর আসল প্রশ্নটা করলেন। রিতমা বললেন, বেটা, স্কুলে কি আজ কারোর উপরে তোমার খুব রাগ হয়েছিল? ঝুমুর বলল, ওই না তো মা। রিতমা বলল, একটু ভালো করে ভেবে বলো তো। ঝুমুর আবারও বলল, না, স্কুলে তো সবাই আমার ভালো বন্ধু, আমি ওদের উপর রাগ করব কেন? রিতমা বুঝে পান না ওকে তিনি এরপরে কি প্রশ্ন করবে। ঝুমুর তো সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, অথচ স্কুলের সিসিটিভি ফুটেজ তো আর মিথ্যে বলবে না। ঝুমুর বলল, মা, তুমি আমাকে হঠাৎ এই প্রশ্ন করলে কেন? তখন রিতমা বলল, কিছু না মা। আচ্ছা, আজকে তুমি খেলতে গিয়ে কাউকে ব্যথা দিয়ে ফেলেছ? মানে না বুঝে কাউকে কষ্ট দিয়ে ফেলেছ? ঝুমুর বলল, না তো।
আরও কয়েকটা প্রশ্ন করে তিনি বুঝতে পারলেন যে ঝুমুর এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ, ওর কিছুই মনে নেই। কিন্তু সিসিটিভি ফুটেজকে অস্বীকার করবেন কিভাবে? এরপর মিস পড়াতে এলে মেয়েকে পড়তে বসিয়ে তিনি স্বামীর কাছে গেলেন। উদয়নবাবু অবশ্য ব্যাপারটা হালকাভাবে নিলেন। বললেন, আর স্কুলের বাচ্চারা একটু দুষ্টুমি করতেই পারে, আমরাও তো ছোটবেলায় করেছি, এই নিয়ে এত চিন্তা করার কিচ্ছু হয়নি। রিতমা বলল, তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা সিরিয়াস। ঝুমুর একটা মেয়েকে আঁচড়ে কামড়ে দিয়েছে, অথচ ওকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হলো তখন ও কিচ্ছু জানে না। উদয়নবাবু বললেন, খুব স্বাভাবিক ব্যাপার। আমরা ছোটবেলায় দুষ্টুমি করলে মা বাবার কাছে এসে বলতাম না, বকুনি খাবার ভয়। ও তো জানে সত্যিটা স্বীকার করলে বকুনি খাবে, সেই ভয়ে মিথ্যা কথা বলছে। এ নিয়ে এত চিন্তা করো না। স্বামীর কথায় তিনি তখনকার মতো চুপ করে গেলেন। কিন্তু সমস্যা থেমে থাকলো না। স্কুল থেকে মাঝে মাঝে ওর নামে অভিযোগ আসতে থাকলো যে ও নাকি ওর বন্ধুদের সাথে মারামারি করে, অনেকে ওকে এড়িয়ে চলতে শুরু করছে। কিন্তু ঝুমুরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ও বলে ও এসব কিচ্ছু করেনি, এসব কখন হয়েছে ও জানেই না। পাড়ার কয়েকটা বাচ্চাও ওর কাছে আহত হয়েছে, ওকে সিসিটিভি ফুটেজ পর্যন্ত দেখানো হয়েছে যখন ও বন্ধুদের সাথে মারামারি করছিল। কিন্তু তাও ঝুমুর মনে করতে পারে না যে ও কবে মেরেছে বা কেন মেরেছে। একটা বাচ্চা এতখানি অভিনয় তো করতে পারে না। বাধ্য হয়ে স্কুল থেকে ওকে সাসপেন্ড করা হলো। সেদিন মেয়ের সে কি কান্না! ওর বন্ধুদের দেখতে পাবে না, তাদের সাথে ক্লাস করতে পারবে না, এই নিয়ে মন খারাপ করতে লাগলো। আর কে না বুঝলেও ওর মা বাবা বুঝতে পারেন যে ও নির্দোষ। রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। একটা সমস্যা আছে বুঝতে পারছেন, কিন্তু সমস্যাটা যে কোথায় সেটা ধরতে পারছেন না। ঝুমুরকে সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে যাওয়া হলো। তিনিও পরীক্ষা করে বললেন যে ওর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, ও সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা। তবে সেদিন রাতে ঘটল ঘটনাটা। ঘুমের ঘোরে রিতমা শুনতে পেলেন তাদের মেয়ে যেন কি সব বিড় বিড় করে ঘুমের ঘোরে বলছে। কয়েকবার ডাকলেও ওর ঘুম ভাঙল না। সন্তর্পণে তিনি স্বামীকে জাগালেন। দুজনে ভালো করে ওর কানের কাছে গিয়ে শুনলেন ও অস্ফুটে বলে চলেছে, আমি যাব না, আমায় নিয়ে যেও না, মা বাঁচাও আমাকে। স্বামী স্ত্রী একে অপরের মুখের দিকে তাকান। কি কাণ্ড! ঝুমুর হঠাৎ ঘুমের ঘোরে এসব বলছে কেন? ওনারা ওকে ডাকাডাকি করে ঘুম থেকে তুললেন। ঝুমুর ঘুম থেকে উঠে অবাক হয়ে বাবা মায়ের মুখের দিকে তাকাতে লাগলো। তারপর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করল, তোমরা এত রাতে আমার ঘুম ভাঙালে কেন? ও বাবা মা ভারী অবাক হলেন। তাহলে কি কোনো খারাপ স্বপ্ন দেখে ও এরকম করছিলে? সেদিনের মতো মেয়েকে ঘুম পাড়িয়ে ওনারাও ঘুমিয়ে পড়লেন। কিন্তু সমস্যা বাড়তেই থাকলো। মাঝে মাঝে সে ঘুমের ঘোরে ওরকম করতে থাকে। একদিন তো রীতিমতো ওর মাকে আক্রমণ করে বসেছিল ঘুমের ঘোরে। আবার মনোবিদ্যের শরণাপন্ন হলেন ওনারা। ঠিক কোন কারণে এরকম অদ্ভুত আচরণ করছে ছোট্ট ঝুমুর? অফিসে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন উদয়নবাবু। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি গভীর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সহকর্মী পল্লব এসে তার পাশে বসে। এ কি হয়েছে দাদা? তখন থেকে এভাবে বসে আছো কেন? উনি জানালেন মেয়েকে নিয়ে তিনি চিন্তায় আছেন। পল্লবের কথায় এক এক করে সমস্ত ঘটনা উনি খুলে বললেন। পল্লব জিজ্ঞেস করে, আচ্ছা এই সমস্যাটা কতদিন থেকে চলছে দাদা? উদয়ন বলল, মাস তিনেক তো হয়ে গেছে। পল্লব বলল, ওকে তোমরা জিজ্ঞেস করেছো ও কেন এরকম করছে? মানে বাচ্চারা কিন্তু কল্পনাপ্রবণ হয়, ওরা চোখের সামনে যেটা দেখে সেটা কল্পনা করতে থাকে। ওর সামনে কি তোমরা এমন কোনো কিছু দেখেছিলে টিভিতে বা অন্য কোথাও যার প্রভাব ও
ঠিক মনে করতে পারে? উদয়নবাবু বললেন, আরে আমার টিভি দেখার সময় কোথায়? অফিস থেকে ফিরে বাবার দোকানে বসি, যদি টুকটাক আয় হয় সেজন্য। তোর বৌদি ব্যস্ত থাকে সংসার নিয়ে, আমাদের কারুরই টিভি দেখার সময় নেই রে। ওই ঝুমুর মাঝে মাঝে একটু ওই কার্টুন দেখে টিভিতে। পল্লব তখন আবার বলল, আমার মনে হয় টিভিতে ও এমন কিছু নাম দেখেছে যেটা ওর মনে প্রভাব ফেলেছে, বুঝলে? তোমরা ওকে জিজ্ঞেস করনি ও কেন এরকম করছে? উদয়ন বলল, অনেকবার অনেকভাবে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু ও বলতে পারে না। ও বলে এসব নাকি ও করেই নি। প্রথম প্রথম ভাবতাম হয়তো দুষ্টুমি করছে, কিন্তু ধীরে ধীরে বলতে পারি যে ও যা বলছে সেটা সত্যি। ও যা যা করছে সেগুলোর অজান্তে করে ফেলছে। ঘটনাটা খতিয়ে ফেলার পরে ওর আর কিছুই মনে থাকছে না। তখন পল্লব বলল, আচ্ছা, তোমরা ওকে ডাক্তার দেখিয়েছ? তখন উদয়ন বলল, কোনো ডাক্তারই কিছু করতে পারছে না। ডাক্তার বলছে যে ও সম্পূর্ণ স্বাভাবিক। আমি যে কি করব মাথায় আসছে না। হঠাৎ করে যে কি হয়ে গেল মেয়েটার। পল্লব তাকে একজনের ঠিকানা দেয়, বলে ফোন করে তারপর যেতে। তিনি একজন তান্ত্রিক গোছের মানুষ। ওনার কাছে নাকি অনেক অনেক মানুষ উপকৃত হয়েছে। উদয়নবাবু কোনো কালেই এসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করেন না, তবে সন্তানকে সুস্থ করে তোলা এখন তার প্রধান লক্ষ্য। একটা ছুটির দিনে যোগাযোগ করে তিনি গিয়ে হাজির হলেন ওই তান্ত্রিকের ডেরায়। তান্ত্রিকের চেহারা দেখে অবশ্য ঝুমুর ভয় পেয়ে গিয়েছিল। তার মা তাকে কোলে করে নিয়ে সেখানে গিয়ে বসলেন। তান্ত্রিক সব সমস্যার কথা জানার পর তিনি ঝুমুরকে কাছে ডাকলেন। ঝুমুরকে কোলে নিয়ে তার মা তান্ত্রিকের কাছে গিয়ে বসলেন। তিনি ঝুমুরকে স্পর্শ করলেন না বা কোনো কথাও জিজ্ঞেস করলেন না। ওকে কিছুক্ষণ লক্ষ্য করে তিনি বললেন, তোর মেয়ে জাতিস্বর হয়ে জন্মেছে। উদয়ন তো অবাক হয়ে গেল। কি বলছেন আপনি? জাতিস্বর? এরকম আবার হয় নাকি? তান্ত্রিক তখন বললেন, এ জগতে কিছুই অসম্ভব নয় রে। তোরা দুপাতা লেখাপড়া করে অনেক কিছুকেই অসম্ভব বলে উড়িয়ে দিস, কিন্তু যা ঘটা সেটা ঘটেই। ঋতুমা বলে উঠল, আপনি কি বলতে চাইছেন? একটু পরিষ্কার করে বলবেন, আমি কিছুই বুঝতে পারছি না। জাতিস্বর হয়ে জন্মানোর সাথে ওর এরকম আচরণের সম্পর্ক কি? তখন তান্ত্রিক বললেন, সম্পর্ক আছে, সম্পর্ক আছে। তোর মেয়েকে আগের জন্মে খুন হতে হয়েছিল কোনো কারণে। কথাটা শুনে স্বামী স্ত্রী আটকে উঠেছে। ঋতুমা, কি বলছেন বাবা? খুন? তান্ত্রিক বললেন, হ্যাঁ রে, খুন। ওর মরার ইচ্ছে ছিল না, তাও ওকে মরতে হয়েছিল। তাই ওর মধ্যে প্রতিহিংসা রয়ে গেছে। এই জন্মে ও প্রতিশোধ নিতে চায় তাদের প্রতি যারা ওকে মেরে ফেলেছিল। উদয়ন বলল, কিন্তু কারা কারা ওকে খুন করেছিল? আমরা কিভাবে জানবো এসব? তান্ত্রিক আবার বললেন, সেসব আমি এখনই কিছু বলতে পারবো না। আমার ধ্যানে বসতে হবে, তারপরেই তোদের প্রশ্নের উত্তর দিতে পারবো। উদয়নবাবু চরম অবিশ্বাস নিয়ে হলেও ওখানে বসে রইলেন। ঝুমুর মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। তান্ত্রিক আবার ওদের সঙ্গে দেখা করতে গেলে রাত্রি 8টার সময়। তিনি জানালেন যে আগের জন্মে ও কোনো বড় বাড়ির মেয়ে ছিল। ওকে জোর করে ভগবানের কাছে বলি দেওয়া হয়েছিল। স্বামী স্ত্রী বুঝতে পারলেন যে এই কথাটা সত্যি। তার কারণ রাত্রিবেলা ঘুমের করে কুসুম বারবার বলে ওকে যেন নিয়ে না যাওয়া হয়, ওকে যেন ছেড়ে দেওয়া হয়। ঘুমের ভোরে আগের জন্মের স্মৃতি মনে করে, তাই অমন করে ও। সেই জায়গার নাম হচ্ছে তালপুকুর। বাকি প্রশ্ন জিজ্ঞেস করলে তান্ত্রিক আর কিছুই বলেন না। বাকিটা নাকি ওনাদের খুঁজে বার করতে হবে। তবে ঝুমুর যাতে স্বাভাবিক থাকে
সেজন্য ওর হাতে একটা কবচ পরিয়ে দিলেন। ওনারা ওখান থেকে ফিরে এলেন। তালপুকুরে না যাওয়া পর্যন্ত এই রহস্যের সমাধান হবে না। এর পরের কয়েকদিন কুসুমের মধ্যে আর কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল না। উদয়নবাবু ইন্টারনেট সার্চ করে দেখলেন তালপুকুরের জমিদার বাড়ি একটা টুরিস্ট স্পট। তিনি ঠিক করলেন সপরিবারে তিনিও সেখানে যাবেন। স্বামী স্ত্রী এ বিষয়ে কথাবার্তাও বলছিলেন। এই সময় ঝুমুর হঠাৎ ঘরে ঢুকে বলল, বাবা, তুমি আমাকে আমার বাড়ি নিয়ে যাবে? স্বামী স্ত্রী আশ্চর্য হয়ে তাকালো ওর দিকে। উদয়ন হেসে ফেলে বলল, ওখানে তোমার বাড়ি হতে যাবে কেন? তোমার বাড়ি তো এটা, তালপুকুরে আমরা বেড়াতে যাব। তখন ঝুমুর বলে উঠল, না না না, ওখানেও আমার বাড়ি আছে। কবে যাবে বলো না বাবা। তিনি মেয়েকে শান্ত করে বললেন যে আগামী সপ্তাহে যাবেন। এটা বুঝলেন যে তান্ত্রিক কথাগুলো মিথ্যে বলেনি। সেই কবচের প্রভাবে ঝুমুর আর এখন কাউকে আক্রমণ করে না বটে, তবে মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমের ঘরে কথাগুলো বিড়বিড় করতে থাকে। তালপুকুরে যাওয়ার জন্য তার উৎসাহ চোখে পড়ার মতো। নিজেই নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে, মা বাবাকেও ব্যাগ গোছাতে সাহায্য করছে। সবাই ওকে খুশি দেখলেও একটা চাপা দুশ্চিন্তা নিয়ে রয়েছেন। ওখানে গিয়ে যে কিসের মুখোমুখি হতে হবে কে জানে। নির্দিষ্ট দিনে ওনারা রওনা দিলেন তালপুকুরের উদ্দেশ্যে। প্রায় 7 ঘন্টা জার্নি করে ওরা পৌঁছলেন সেখানে। আগে থেকেই বুকিং করা আছে। সঙ্গে সঙ্গে কেয়ারটেকার এসে ওনাদের জিনিসপত্র নিয়ে এলো। ঝুমুর অবশ্য আসা মাত্রই গাড়ি থেকে নেমে পড়েছে। সারাটা বাড়ি ঘুরে ঘুরে দেখছে, এমনভাবে দেখছে যেন বহুদিন পর সে নিজের বাড়িতে এসেছে। তবে বাড়িটা সত্যিই একটা জমিদার বাড়ি, বিরাট এলাকা নিয়ে বাড়িটা। তবে সম্ভবত এখন আর জমিদাররা কেউ থাকে না। তালপুকুরের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যেসব পর্যটক এখানে আসেন তাদের এ বাড়ির কিছুটা ঘর ভাড়া দেওয়া হয়। এতদূর জার্নি করে এসে ক্লান্ত শরীর মেয়েকে ডেকে নিয়ে একটি নির্দিষ্ট ঘরে ওনারা গেলেন। এই সময় ঝুমুর হঠাৎ করে বলে উঠল, এই ঘর কেন? আমার ঘর কোথায়? আমি আমার ঘরে থাকব। ঝুমুরের মা বাবা এইরকম আচরণের সাথে অভ্যস্ত বলে ওনারা অতটা অবাক হলেন না, কিন্তু কেয়ারটেকার বাসুদেববাবু ভীষণ অবাক হলেন। তখন বাসুদেববাবু বললেন, তোমার ঘর মানে? তোমাদের জন্য তো এই একটাই ঘর বরাদ্দ করা হয়েছে, এই তো এই ঘরটা। ঝুমুর হঠাৎ চিৎকার করে ওঠে, আমি অন্য কারো ঘরে থাকবো না, আমি আমার ঘরে থাকবো, নিয়ে চলো আমাকে আমার ঘরে। বলে সে নিজেই হাঁটা দিল। কেয়ারটেকার ভদ্রলোক কিছু বুঝতে না পেরে তার বাবা মায়ের দিকে তাকালে। ওনারাও কি বলবেন বুঝতে পারছেন না। মেয়ের পিছু পিছু তারাও হাঁটা দিলেন। ঝুমুর বেশ কিছুটা দূরে গিয়ে একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়েছে। বাসুদেববাবু আসতেই সে আদেশ করল, এই ঘরটা খুলে দাও, এটা আমার ঘর। বাসুদেববাবু বললেন, কিন্তু তোমাদের জন্য তো অন্য ঘর। কথা শেষ করতে না দিয়েও ও ধমক করে ওঠে, আহ, বলছি না আমার ঘরটা খুলে দাও। উদয়নবাবু বেশ অবাক হয়ে দেখেন এইটুকু মেয়ের কণ্ঠে কেমন একটা জমিদারি মেজাজ। কেয়ারটেকার মিনমিন করে জানালো যে ঘরটা পরিষ্কার করা নেই। তখনই কুসুম আদেশ করলো ঘরটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তার বাবা মা অনেক করে বুঝিয়েও ওকে এই সিদ্ধান্ত থেকে নড়াতে পারল না। এরকম ওর জেদের বসেই এই বন্ধ ঘর খুলে ওদের থাকতে দেওয়া হলো। ফ্রেশ হয়ে এসে স্বামী স্ত্রী দুজনেই লক্ষ্য করলেন ঝুমুর ওই ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা জিনিস এসে এমনভাবে হাত দিচ্ছে যেন ওগুলো তার বহু দিনের ব্যবহৃত, যেন সেগুলো তার বহুদিনের চেনা। উদয়নবাবু অবাক হয়ে গিয়ে যান, বলেন, কিরে মা, কি দেখছিস এমন করে? ঝুমুর বলল, বাবা দেখো, এই খাটে আমি এখানে ঘুমাতাম। হিতমা বলছে, তুই এখানে ঘুমাতিস?
কবে? আমরা তো আজকে এখানে এলাম। ঝুমুর তখন বলল, আমি, মা আর বাবা এই ঘরে ঘুমাতাম। কত খেলনা ছিল আমার, ওগুলো যে কোথায়। আর ওনারা তর্ক করলেন না। দুপুরের খাবার চলে এলো 1টার মধ্যে। সেটা খেয়ে ওরা শুয়ে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে আর ঝুমুরকে দেখতে পাওয়া গেল না। ওকে দেখা গেল একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে, সেটাকে প্রাণপণে ঠেলাঠেলি করছে। দেখে যেন মনে হচ্ছে ও নিজের মধ্যে নেই। ওর মা গিয়ে ওর কাঁধে হাত চাপলেন। কিরে ঝুমুর, এখানে কি করছিস? সাথে সাথে ওর যেন সম্বিত ফিরে আসে। সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে ও কাঁদতে থাকে, মা আমাকে বাঁচাও, আমি যাব না, মা আমি যাব না। মাকে প্রাণপণে আঁকড়ে ধরে ও চিৎকার করতে থাকে। ঋতুমা অনেক কষ্টে মেয়েকে ঠান্ডা করে। কেন এরকম করছিস মা? একটু শান্ত হ, তোকে কেউ কোথাও নিয়ে যাবে না। কিন্তু ওর আতঙ্ক আজ যায় না। মেয়েটা যেন আতঙ্কিত হয়ে আছে। রাত্রিবেলা সে মাঝে মাঝে চমকে উঠতে লাগলো আর বলতে লাগলো, ওকে যেন কেউ যেতে না দেয়। বিষয়টা সিরিয়াস বুঝে বাড়ির কেয়ারটেকারের সঙ্গে এই বিষয়ে কথা বললেন হৃদয়নবাবু। জানতে চাইলেন এ বাড়ির ইতিহাস। উনি যা জানালেন তাই। প্রায় 250 বছর আগে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন দীনবন্ধু নাগ নামে একজন বাঙালি জমিদার। তিনি ভালো জমিদার ছিলেন। প্রজাদের সুখে দুঃখে পাশে থাকতেন। প্রজারাও তাকে পিতৃজ্ঞানে শ্রদ্ধা করত। কিন্তু গোলমাল বাঁধল তখন, যখন জমিদারি পড়তির দিকে। তখন জমিদারি চালাতেন জমিদার প্রিয়নাথ নাগ। তার কোনো পুত্র সন্তান হয়নি। তিনি 2টি কন্যা সন্তানের জনক। জ্যোতিষী হাত দেখে বললেন যে তার কপালে নাকি পুত্র সন্তান নেই। জমিদার তো আকাশ থেকে পড়লেন, এত বড় সম্পত্তি সামলাবে কে? খোঁজ লাগাতে লাগলেন তার সমস্যার সমাধান করতে পারবে কি না। শেষে এক জ্যোতিষী এসে বললেন যে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন, তবে জমিদারকে এজন্য খুব শক্ত হতে হবে। কি করতে হবে সেটা অবশ্য তখনই বলেননি। পূজা যাগযজ্ঞের আয়োজন চলতে লাগলো। একদম শেষে গিয়ে বোমাটা ফাটালেন তিনি। বললেন, অন্তত 3টি কুমারী সুলক্ষণা মেয়ের বলি দিতে হবে। তার মধ্যে একটি তার ছোট কন্যা সন্তান। একেবারে প্রথমে হলে হয়তো জমিদার না করে দিতেন, কিন্তু এতদূর এগিয়ে এসে পিছিয়ে যেতে পারলেন না তিনি। মন শক্ত করে তিনি রাজি হয়ে গেলেন। এদিকে কথাটা কানে গিয়েছিল রানীমা। তিনি জমিদারের হাতে পায়ে ধরলেন এমন নিষ্ঠুর সিদ্ধান্ত না নেবার জন্য, কিন্তু তিনি অনড়। আসলে সেই তান্ত্রিক তার পুরো ব্রেন ওয়াশ করেছিল। তাই নিজের সন্তানের জীবন অপেক্ষা তার কাছে বড় হয়ে উঠেছিল পুত্র সন্তান লাভ। সেই তান্ত্রিক অবশ্য জমিদারের কোনো উপকার করতে চাননি। তার উদ্দেশ্য ছিল সাধনায় সিদ্ধি লাভ। নির্দিষ্ট দিনে জোর করে রানীমার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল। পুজোর ঘরে গিয়ে ছোট্ট মেয়েটি ভয় পেয়ে যায়। একবার কোনো মতে সে সবার অলক্ষ্যে পালিয়ে আসে সেখান থেকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার বাবা আবার তাকে জোর করে সেখান থেকে ধরে আনে। সে তার মাকে আঁকড়ে ধরে রেখেছিল, বারবার বলছিল সে ওই ঘরে যাবে না। হয়তো নিজের আসন্ন বিপদ উপলব্ধি করতে পেরেছিল। নিশ্চুপ জমিদার জোর করে তাকে নিয়ে গিয়ে বলি দেয়। সেদিন ঝুমুর যে ঘরটার সামনে দাঁড়িয়েছিল ওটাই সেই পুজোর ঘর। এই ঘটনার পর থেকে নানান রকম অদ্ভুত কর্মকাণ্ডের সাক্ষী হতে থাকে জমিদার বাড়ির লোকেরা। নানা জায়গায় ছোট্ট মেয়েটির আত্মাকে দেখা যেতে থাকে। ভয়ে সবাই এ বাড়ি ত্যাগ করে। তান্ত্রিক অবশ্য তার আগেই পালিয়েছিল। 7 বছর আগে থেকে ভৌতিক উৎপাত বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা এখন বাসযোগ্য হয়ে উঠেছে। সেজন্য আপাতত কেউ এলে তাদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়।
তবে এক সাধু নাকি বলেছিলেন যে সাময়িক সমস্যার সমাধান হলেও ও আবার ফিরে আসবে। উদয়নবাবু ভেবে দেখলেন যে তার মেয়ের বয়স 7 বছর, আর 7 বছর আগে থেকেই ভৌতিক উৎপাত বন্ধ হয়েছিল। তার মানে যখন থেকে এই মেয়েটির পুনর্জন্ম লাভ করেছে ঝুমুরের মধ্যে, তখন থেকেই উৎপাত বন্ধ হয়েছে। উদয়নবাবু ভেবে পাচ্ছেন না কিভাবে সমস্যার সমাধান হবে। এদিকে মাঝে মধ্যে হিংস্র হয়ে উঠেছে ঝুমুর। আজ সকালেই বাসুদেব বাবুর দিকে দুধের গ্লাস ছুঁড়ে মেরেছিল। তার অপরাধ ছিল ওকে হাত ধরে নাকি ওই ঘরের সামনে দিয়ে এসে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। ঝুমুরের মা বললেন যে, আচ্ছা, ওকে কোনো তান্ত্রিক বা সাধু বাবার কাছে নিয়ে গেলে হয় না? দেখো, ওর যে সমস্যা তা তো কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। কলকাতাতেও তো আমরা তান্ত্রিকের কাছে কি উপকার পেয়েছি। ওনার দেওয়া কবজটা যে কোথায় ও হারিয়ে ফেলল কে জানে। ওকে শেষ পর্যন্ত একজন তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু তান্ত্রিককে দেখেই ঝুমুর হঠাৎ করে তেড়ে গেল। ওইটুকু মেয়ের গায়ে যেন অসুরের মতো শক্তি ভর করেছে। ওকে কিছুতেই ধরে রাখা গেল না। রীতিমতো তান্ত্রিককে গিয়ে আক্রমণ করলো। কোনো মতে ওকে আটকানো হলো। তান্ত্রিকের 4 জন বলিষ্ঠ চেলা ওকে ধরে রেখেছে। ঝুমুর সেখান থেকে আমফালন করতে থাকে, শয়তান, তোকে ছাড়বো না, আমি শেষ করে ফেলবো তোকে। যেভাবে তুই আমাকে শেষ করেছিস সেইভাবেই তোকে শেষ করব। তান্ত্রিক আপাতত তাকে মন্ত্র বলে ঠান্ডা করলেন। একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে ওকে শুইয়ে দেওয়া হলো। এই তো মা বলল, কি হলো এটা? ঝুমুরকে এতটা ভায়োলেন্ট হয়ে উঠতে আমি তো আগে কখনো দেখিনি। উদয়ন বলল, হ্যাঁ, সত্যি কথা, ও তো রীতিমতো মেরে ফেলতে যাচ্ছিল আপনাকে। তান্ত্রিক বলল, আমি বুঝতে পারছি ওর এই আচরণের কারণ। উদয়ন বলল, কি বুঝতে পারছেন, একটু খুলে বলুন না আমাদের। তান্ত্রিক বলল, আমি সেই তান্ত্রিকের উত্তরসূরি যার জন্য অকালে মরতে হয়েছিল ছোট্ট মেয়েটাকে। তার সাথে বলি দিতে হয়েছিল আরও 2টো প্রাণকে। শুধুমাত্র নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে এরকম একটা ভিন্ন খেলায় মেতেছিলেন তিনি। আপনার মেয়ে এখানে আসা মাত্রই আমায় দেখে চিনতে পারে। ও বুঝতে পারে ওর আগের জন্মের শত্রু আমি, তাই ও আমাকে মারতে চাইছিল। ঋতুমা বলল, আপনি ওকে চিনলেন কিভাবে? আমরা তো এসব ইতিবৃত্ত আপনাকে কিছু জানাইনি। তখন তান্ত্রিক বললেন, আমি মায়ের সেবক, মায়ের আশীর্বাদে কিছু ক্ষমতা আমার আছে, সেজন্যই আমি জানতে পেরেছি। তখন উদয়ন বলল, কিন্তু এবার কি হবে? আমার মেয়ে সুস্থ হবে কিভাবে? তখন তান্ত্রিক বলল, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামবে না ও। আবার ঋতমা বলল, কিন্তু সেটা কিভাবে সম্ভব? ওর যে আসল শত্রু তিনি তো আর বেঁচে নেই। সেই জন্যেই তো আমার উপর দিয়ে প্রতিশোধ নিতে চাইছে। উদয়ন বলল, এটা তো হতে দেওয়া যায় না। একটা মানুষকে বাঁচাতে আমরা আরেকজন মানুষের বলি দিতে পারি না। তখন তান্ত্রিক বলল, আমি আমার পূর্বপুরুষের হয়ে ক্ষমা চাইব তার কাছে, তারপর বাকিটা মায়ের হাতে। রাখলে তিনি রাখবেন, মারলে তিনি মারবেন। তবে ওর আত্মাকে এবার চিরকালের মতো মুক্তি দিতে হবে। একটা নির্দিষ্ট সময়ের জন্য শান্ত করা হয়েছিল ঝুমুরকে। যাগযজ্ঞ শুরু হলো। প্রথমে তো কিছুতেই ক্ষমা করতে রাজি হচ্ছিল না সেই বিদেহী আত্মা। অনেকবার ক্ষমা চাইবার পরে রাজি হয়ে যায়। তান্ত্রিক কথা দিলেন, তার পূর্বপুরুষের করা পাপের প্রায়শ্চিত্ত তিনি সারা জীবন ধরে করবেন। যেটুকু ক্ষমতা তিনি অর্জন করেছেন সেটা মানুষের ভালোর কাজে লাগাবেন। এরপর তান্ত্রিক যজ্ঞের মাধ্যমে তার আত্মাকে চিরকালের মতো মুক্তি দিলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল ঝুমুর। তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেলেন তারা। বন্ধুরা,
আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এই ধরনের আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থেকো।